আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা ভালো আছেন। আমাদের এই এজাইল এবং স্ক্রাম টিউটোরিয়াল সিরিজের আজকের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা এজাইল কি, স্ক্রাম ফ্রেমওয়ার্ক কি জিনিস এবং স্ক্রাম ফ্রেমওয়ার্কের মধ্যে যে রোল রয়েছে, স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, ডেভেলপমেন্ট টিম, এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আরও আলোচনা করেছি যে স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনার হলে এর জব চাহিদা কেমন এবং এর সেলার রেঞ্জ কেমন, বিভিন্ন মার্কেটে এর চাহিদা কেমন বিভিন্ন দেশে। আরেকটা জিনিস আমরা দেখেছি, আমি সেখানে আপনাদেরকে দেখেছি বিভিন্ন দেশের পোর্টাল, জব পোর্টালগুলিতে লিঙ্কডইন থেকে দেখিয়েছি। তো এইটা ওই ভিডিওটা ছিল পুরোটা ইন্ট্রোডাক্টরি, আপনাদেরকে গুরুত্ব বোঝানো যে আসলে এই ফিল্ডে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের শেখা উচিত কিনা। তো আজকে আমরা অ্যাকচুয়াল লার্নিংয়ে চলে যাচ্ছি। প্রথমেই আমি একটি উদাহরণ দিয়ে শুরু করছি। আপনারা অবশ্যই খেয়াল করে ভিডিওটা দেখবেন, কোনো ধরনের স্কিপ করবেন না, কারণ প্রতিটা পার্ট একটি আরেকটির সাথে রিলেটেড। ধরুন কোনো ব্যক্তি ওমর, কোনো ব্যক্তি, উনি হচ্ছেন ওমর, তার ওয়াইফ আছেন, তার কিডস আছে। তো ওনারা প্ল্যান করেছেন যে একটি বাড়ি বানাবেন, তাদের বসবাস করার জন্য তাদের একটি বাড়ি দরকার। কারণ তারা ঢাকা সিটিতে বসবাস করেন। সেক্ষেত্রে এটা হচ্ছে তাদের গোল যে তারা একটি বাড়ি তৈরি করবেন। তো বাড়ি তৈরি করতে গেলে অনেক কিছু খেয়াল করতে হয় যে আমার কি কি দরকার, মানে রিকোয়ারমেন্টসগুলো কি কি। যেমন ওমর সাহেব, তিনি নিজে আছেন, তার ওয়াইফ আছে, তার বাচ্চা আছে। তো সবার দিক বিবেচনা করে তাকে বাড়ি তৈরি করতে হবে। তাহলে এখানে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টস, আর কিছু আছে কমন রিকোয়ারমেন্টস। তো আমরা বোঝার সুবিধার্থে কিছু রিকোয়ারমেন্টস আমরা এখানে লিখব। এখানে আমরা রিকোয়ারমেন্টসগুলি লিখতেছি এক এক করে। ধরুন একটি বেডরুম দরকার তাদের, দ্বিতীয় হচ্ছে কিচেন, তৃতীয় আরেকটি রিকোয়ারমেন্টস হচ্ছে একটি লন্ড্রি। বাচ্চাদের খেলাধুলার জন্য তাদের দরকার হলো একটি প্লে এরিয়া। আবার যেহেতু ওমর সাহেব তিনি জব করেন, ধরুন তিনি রিমোট জব করছেন, তিনি অনলাইনে কোচিং করান, ট্রেনিং দেন, তাহলে তার একটি রুম দরকার, স্টাডি রুম দরকার বা ট্রেনিং রুম দরকার। সেটাকে আমরা দিলাম হচ্ছে ট্রেনিং রুম। এবং তাদের গাড়ি আছে, সেই গাড়ি রাখার জন্য তাদের আরেকটি গ্যারাজ দরকার। এই ধরনের তাদের আরেকটি থাকতে হচ্ছে লিভিং রুম। তো এগুলো হচ্ছে মোটামুটি একদম বেসিক রিকোয়ারমেন্টস। এই রিকোয়ারমেন্টসগুলোর উপর বেস করে তারা বাড়ি বানাতে চাচ্ছেন। এগুলো হলো তাদের চাহিদা। তা আমরা আমাদের লার্নিংয়ের ভাষায়, আমাদের অ্যাজাইলের ভাষায় আমরা এগুলিকে বললাম হচ্ছে রিকোয়ারমেন্টস। তো এখন এই রিকোয়ারমেন্টস থাকলে কি তারা নিজেরা কি বাড়ি তৈরি করতে পারবেন? না, তারা পারবেন না। তাদের কিছু স্টেপ দরকার। ফাইনালি তাদের বাড়ি পাওয়ার জন্য তাদের কিছু স্টেপ আছে। যেমন একটা স্টেপ হচ্ছে তাদের একজন আর্কিটেক্টের কাছে তাদের যেতে হবে। ধরুন ওমর সাহেব, একজন আর্কিটেক্ট হচ্ছে মাহফুজ, তার কাছে গেল এবং তাকে এই রিকোয়ারমেন্টসগুলো শো করলো। তো মাহফুজ সাহেব কি করলেন, এই রিকোয়ারমেন্টসগুলো অ্যানালাইজ করার পরে তিনি তাদের জন্য বাড়ির একটি ডিজাইন করলেন।
তাদের জন্য সরি তিনি মাহফুজ সাহেব কি করলেন, তাদের জন্য বাড়ির একটি ডিজাইন করলেন। এটা হচ্ছে ধরেন একটা গারাজ। তো ওমর সাহেব এই ডিজাইন পাওয়ার পরে এখন কি উনি কি কাজ শুরু করবে? দেবেন না, উনি যেহেতু বিল্ডার না, ওনাকে একজন বিল্ডারের কাছে যেতে হবে। একজন বিল্ডার, ধরেন এখানে একজন বিল্ডার আছে, তার অনেক লোকজন আছে, সব ধরনের ফেসিলিটিস তিনি দিতে পারেন। ওমর সাহেব কি করলেন, এই যে বিল্ডারের কাছে আসলেন, কি নিয়ে আসলেন? এই রিকোয়ারমেন্টস এবং এই ডিজাইন নিয়ে বিল্ডারের কাছে আসলে বিল্ডার এটাকে দেখলে বললো ওকে, যে পসিবল, এটা আমি আপনার বাড়ি তৈরি করে দিতে পারি। তাহলে এখন কথা হলো যে এই বাড়ি তৈরি করতে কত খরচ হবে, কস্ট কত? বলা হলো যে, উনি বললেন যে $1 মিলিয়ন। $1 মিলিয়ন। কতদিন লাগতে পারে? 2 ইয়ার্স। জাস্ট এখন এই টাকা এবং সময় এটাকে হিসাব নিকাশ করার পরে তারা একটি কন্ট্রাক্টে সাইন করলেন। কন্ট্রাক্ট সাইন করার পর বিল্ডার্স তার কাজ শুরু করে দিল। সে 2 বছর পর তার বাড়ি তিনি কি করলেন, উইথিন 2 ইয়ার্সের মধ্যে তিনি ওমর সাহেবের জন্য তার বাড়ি তৈরি করলেন। এখন বাড়ি তৈরি করার পরে কি তিনি বাড়ি কি হস্তান্তর করবেন? না। মাহফুজ সাহেব, ওমর সাহেব কি বাড়িতে বসবাস করবেন? না। বসবাসের পূর্বে আরেকটি স্টেপ হলো, সেটা হচ্ছে এটাকে টেস্ট করতে হবে। টেস্টিং, যে এখানে ইলেকট্রিসিটি ঠিক মতো কাজ করতেছে কিনা, ওয়্যারিং ঠিক মতো হলো কিনা, তার প্লাম্বিং ঠিক আছে কিনা, শোয়ারেজ ঠিক আছে কিনা, এভরিথিং এগুলি টেস্ট করবেন। যখন টেস্ট ফাইনাল হবে, স্যাটিসফাই হবে টেস্ট করার পরে, তখন এটাকে কি করবেন, এই বিল্ডার এটাকে রিলিজ করবেন। রিলিজ মানে হস্তান্তর করবেন। হস্তান্তর কার কাছে? ওমর সাহেবের কাছে এটা হস্তান্তর করবেন। তো এটাকে বলা হচ্ছে রিলিজ। তখন ওমর সাহেব এই রিলিজ পাওয়ার পরে ওমর সাহেব এই বাড়িতে বসবাস করতে পারবেন। এখন এই বিল্ডার্স কোম্পানি তাকে আরেকটা অফার করলো যে, ঠিক আছে, আমি বাড়ি তৈরি করে দিয়েছি, এখন বাড়ি তো মেনটেনেন্স দরকার, কখনো বাড়িতে প্রবলেম হতে পারে, ইলেকট্রিসিটি, প্লাম্বিং, শোয়ারেজ, অন্য যে কোনো কিছুতে প্রবলেম হতে পারে। তাহলে এর জন্য সে আরেকটা সার্ভিস কি নিচ্ছে, সেটা হচ্ছে মেনটেনেন্স। সরি, সেটা হচ্ছে মেইনটেনেন্স। তো এই মেইনটেনেন্স, তাহলে কি হলো, তো পুরো কাজটা যদি আমরা একটা সামারাইজ করি, সম্পূর্ণ কাজটা যদি আমরা সামারাইজ করি, প্রথমে আসছে যে 1 নম্বর স্টেপে ছিল হচ্ছে রিকোয়ারমেন্টস গ্যাদারিং। রিকোয়ারমেন্টস গ্যাদারিং 2 নম্বর ছিল হলো ডিজাইন। 3 নম্বরে ছিল বিল্ড, তৈরি করা, ডেভেলপ করা। 4র্থ স্টেপে ছিল হচ্ছে টেস্ট করা, টেস্টিং। ফাইনালি যখন টেস্টিং স্যাটিসফাই করলো রিকোয়ারমেন্টসগুলোকে, তখন হলো আমরা এই রিলিজ হলো, অর্থাৎ
এই বিল্ডার ওমর সাহেবকে কি করলেন, এটাকে রিলিজ করলেন, হস্তান্তর করলেন। তাহলে এটা হচ্ছে 5 নম্বরে। 6 নম্বরে কত? মেনটেনেন্স। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা একটা প্রজেক্ট, এই বাড়ি তৈরি করে এটা একটি প্রজেক্ট, এর একটা ডিউরেশন আছে 2 ইয়ার্স এবং কস্ট আছে এবং এখানে কতগুলো স্টেপ আছে। সো এই সব স্টেপগুলি মিলে 6টা স্টেপ কি করে, রিকোয়ারমেন্টস গ্যাদারিং, ডিজাইন, ডেভেলপমেন্ট, বিল্ড, টেস্ট, রিলিজ অ্যান্ড মেনটেনেন্স। তো এই যে একটা সাইকেল, দুনিয়ার সমস্ত প্রজেক্টই মোর অর লেস এই স্টেপগুলোর মধ্য দিয়েই পার করা হয়। হ্যাঁ, এখন যদি আমরা এই স্টেপগুলোকে যদি আমরা একটি আইটি ফিল্ডে যদি আমরা এটাকে যদি কনভার্ট করি তাহলে কি হতে পারে দেখি। আইটি ইন্ডাস্ট্রিতে আমরা এই স্টেপগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা এখন দেখব। যদি আমরা ধরুন আমরা একটি ডিজিটাল ব্যাংকিং অ্যাপস নিয়ে কাজ করব। এখন একটা ধরেন একটি ব্যাংক, যে এই ব্যাংকটা হচ্ছে ন্যাশনাল অস্ট্রেলিয়ান ওয়েস্ট ব্যাংক। তো এই ব্যাংকের যে ফিচারগুলো আছে, ধরেন প্যান্ডেমিকের সময় লোকজন তারা ব্যাংকে যেতে পারতেছে না, ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, টাকা উইথড্র করা, ডিপোজিট করা এবং অন্যান্য যত ফেসিলিটিস আছে এই ব্যাংকিং, এগুলি তারা হচ্ছে কি একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই সার্ভিসগুলি তারা দিতে যাচ্ছেন। আমরা এটাকে নাম দিলাম হচ্ছে ডিজিটাল ব্যাংকিং। ডিজিটাল ব্যাংকিং, হ্যাঁ, ডিজিটাল ব্যাংকিং। তো এই মোবাইল অ্যাপসের মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ব্যাংকিং সেবাটাকে আমরা কাস্টমারদের কাছে আমরা প্রোভাইড করব। তাহলে এখন ব্যাংকে ধরুন এই ব্যাংকে আমি হচ্ছি আরিফুজ্জামান, উনি হচ্ছেন এক্সিকিউটিভ। তো এক্সিকিউটিভ, আর এরা হচ্ছে বিজনেস পিপল, অর্থাৎ এরা, আমি তো একটা শুধু একাই এই রিকোয়ারমেন্টসগুলোকে একাই আমি এই মোবাইল অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারবো না, এর জন্য কিছু প্রসেস আছে। তো আমার লোক দরকার। তো আমি কি করলাম, কিছু লোককে নিয়োগ দিলাম যারা আমার এই যে ডিজিটাল ব্যাংকিং এই অ্যাপ্লিকেশনটাকে আমার একটি ভ্যালুতে রূপান্তর করবে। তা ধরেন এখানে আছে হলো, ধরুন ইনি হচ্ছেন রিস্ক ম্যানেজার, উনি হচ্ছেন মার্কেটিং অফিসার, ইনি হচ্ছেন সিকিউরিটি অফিসার। এভাবে ধরনের বিভিন্ন ধরনের রোলস আছে। তো আমি কি করলাম, আমি এদেরকে আমার এই গোলটা জানালাম, খুলে বললাম যে আমরা একটি ডিজিটাল ব্যাংকিং সিস্টেম চালু করতে চাই, এজন্য আমাদের অ্যাপস দরকার। তখন এদেরকে দায়িত্ব দিলাম যে প্রথমে কি রিকোয়ারমেন্টস গ্যাদার করার জন্য। তো এরা রিকোয়ারমেন্ট গ্যাদার করার জন্য ব্যস্ত হয়ে গেল, মানে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তারা তৈরি করতেছে। এখন আমি দেখাচ্ছি যে বিজনেস ডকুমেন্টগুলি কেমন হয়। স্যাম্পল, এই যে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, এটা একটা টেমপ্লেট। এখানে বিভিন্ন ধরনের রোল আছে, প্রজেক্ট স্পন্সর, বিজনেস ওনার, প্রজেক্ট ম্যানেজার, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট টিম তাদের বর্ণনা করা আছে। ইন্ট্রোডাকশন, প্রজেক্ট সামারি দেওয়া আছে, প্রজেক্ট স্কোপ। এটা হচ্ছে একটি টেমপ্লেট, বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট একটি টেমপ্লেট। আমি বাস্তব ফিল্ডে যদি আপনাকে দেখাই কিভাবে কেমন হয় বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, যেমন বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ফর ফ্রেশ মার্ট গ্রোসারি মোবাইল অ্যাপ। বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টস, তার আগে আসি যে ধরুন কাস্টমার ফেসিং ফিচার্স, এখানে হোম পেজ থাকবে,
প্রোডাক্ট লিস্টিং থাকবে, শপিং কার্ট ফাংশনালিটি থাকবে, ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অ্যাডমিন ফিচার থাকবে, অ্যাডমিন ড্যাশবোর্ড ফর প্রোডাক্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন উইথ থার্ড পার্টি সার্ভিসেস, অবজেক্টিভস আছে। এগুলো হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টস। মানে ধরেন যেমন ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ইউজার মাস্ট বি এবল টু রেজিস্টার, লগ ইন, ম্যানেজ দেয়ার ডকুমেন্টস এটসেট্রা। পেমেন্ট সিস্টেম, পেমেন্ট গেটওয়ে, তারা পেপ্যালের মাধ্যমে পে করতে পারবে অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পে করতে পারবে। ডেলিভারি ইন্টিগ্রেশন, ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এটা তো দেখালাম। তারপর হচ্ছে শপিং কার্ট ফাংশনালিটি, ইউজার মাস্ট বি এবল টু অ্যাড অর রিমুভ প্রোডাক্টস ফ্রম দেয়ার শপিং কার্ট। তো এগুলো হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তা আমি এই রিকোয়ারমেন্টসগুলোকে আমি ইয়েতে নিয়ে যাই। এই রিকোয়ারমেন্ট আমি এগুলো হচ্ছে আমাদের বিজনেস রিকোয়ারমেন্টস। সো এই বিজনেস রিকোয়ারমেন্টগুলোকে এই টিম কি করলো, তারা এই রিকোয়ারমেন্টগুলোকে গ্যাদার করলো। হ্যাঁ, এই রিকোয়ারমেন্ট এখন তারা কি এই রিকোয়ারমেন্টস উপরে বেস করে এই ডিজিটাল ব্যাংকিং সিস্টেমটাকে তৈরি করতে পারবে? তারা পারবে না। তো তাদের জন্য কি করতে হবে, তারা এগুলোকে একটি আইটি টিমের কাছে দিয়ে দিবে। সুতরাং সেখানে তাদের দরকার হচ্ছে একটি আইটি টিম। সেই টিমে ধরুন আমি হচ্ছে এই টিমে প্রজেক্ট ম্যানেজার, আরিফুজ্জামান হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, পিএম। তো কি হলো, এই রিকোয়ারমেন্টসগুলোকে আমাকে দেওয়া হলো, এই রিকোয়ারমেন্টসগুলি দেওয়া হলো। এখন কি হবে, প্রথমে আমি আমার এই আইটি টিমকে বিভিন্ন সেগমেন্টে আমি ভাগ করবো, যেভাবে এর আগে আমরা দেখলাম যে বাড়ি তৈরি করার ক্ষেত্রে যেমন ছিল, তাহলে এই ক্ষেত্রেও আমাদের দরকার হচ্ছে ডিজাইনিং টিম। ডিজাইন, এখানেও আমাদেরকে ডিজাইন করতে হবে। এই রিকোয়ারমেন্টস উপরে বেস করে আমাদেরকে আমাদের এই সফটওয়্যারে, এই অ্যাপ্লিকেশনের ডিজাইনটা হবে। তো প্রথম হচ্ছে এখানে ডিজাইনিং ফেজ। যখন এই ডিজাইন তৈরি হবে, ডিজাইনাররা আমাদেরকে ডিজাইন তৈরি করে দিল। হ্যাঁ, তারা ডিজাইন তৈরি করলো। এরপর স্টেপ হচ্ছে মূল অ্যাকচুয়াল ওয়ার্কটা যারা করবেন তারা হচ্ছেন ডেভেলপার। এরা হচ্ছেন ডেভেলপার। এখন এখানে ডেভেলপমেন্টের আবার বিভিন্ন ভাগ আছে। একটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার, এফই, আরটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তো ফ্রন্ট এন্ড ডেভেলপাররা কি করেন, ফ্রন্ট এন্ড ডেভেলপারদের কাজ হচ্ছে, আমি উদাহরণ দিয়ে দেখাই। আমরা যদি অ্যামাজনে যাই, তাহলে এই যে অ্যামাজনে যে আমরা ইউজার ইন্টারফেসটা দেখতেছি, ইউজার ফেস, যে এখানে কি প্রোডাক্টটা এখানে আছে, এখানে 4টি প্রোডাক্ট আছে। অর্থাৎ আমরা যা কিছু দেখতেছি, মানে যে প্রোডাক্টগুলি শো করতেছে ওয়েবসাইটে আমাদেরকে, এইগুলি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের কাজ। তারা হচ্ছে এই কাজটা করে থাকেন, যে তারা কাস্টমারকে শো করার জন্যে যে ফিচারগুলো আছে সেগুলি তারা কি করেন, তৈরি করেন। এরপরে এখানে আছে ব্যাকএন্ডে পরে আসতেছে। এখন এই যে অ্যামাজন এই প্রোডাক্টগুলো, যে আমি এখানে এটাকে ক্লিক করতেছি, এটা এক জায়গায় যাচ্ছে, তারপরে এই যে এখানে ল্যাপটপগুলো আসলো, ল্যাপটপগুলো শো করতেছে, হ্যাঁ, ফিচারগুলো এখানে আসতেছে। তো এগুলো তো কোথাও সেভ আছে, এগুলো ওখান থেকে এগুলো ফেস করে আসতেছে, এখানে শো করা হচ্ছে। তাহলে এই যে ইনফরমেশনগুলো যে সেভ থাকে, সেটা হচ্ছে যেখানে ডাটাবেজে সেভ থাকে। এগুলি কি হচ্ছে, ডাটাবেজে সেভ থাকে, ইনফরমেশনগুলি ডাটাবেজে সেভ থাকতেছে। তো এখন এই ডাটাবেজ থেকে যে ইনফরমেশনগুলো আসতেছে, শুধু এটা নয়, ইউজাররা যে অ্যাকাউন্ট করতেছেন, অর্ডার করতেছেন,
তারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, লগ ইন লগ আউট করতেছে, সব কিছুই এই ডাটাবেজে এসে থাকতেছে। অর্থাৎ এখানে ডাটাবেজ থেকে শো হচ্ছে, আবার ডাটাবেজে সেভ হচ্ছে। তো এই যে এই কাজগুলো কে করাচ্ছে, মানে এই সিস্টেম ফ্রন্ট এন্ডে যাচ্ছে, আবার ডাটাবেজে সেভ হচ্ছে, ডাটাবেজ থেকে ডিলিট হচ্ছে, এই কাজগুলো একটা লজিকের মাধ্যমে হয়। সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে এই যে ব্যাক ইন ডেভেলপার, তারা এই কাজটাকে করতে, এই লজিক্যাল কাজগুলোকে তারা করে থাকেন এই ব্যাক ইন ডেভেলপাররা। হ্যাঁ, তারা ব্যাক এন্ড ডেভেলপার, তারা এখানে কি করেন, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। তারা এখানে ধরেন তারা পাইথন, সি শার্প, জাভা, এদের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে তারা হচ্ছে এই লজিক্যাল কাজগুলো করে থাকে। এখন তারা সিস্টেমটাকে তাহলে বিল্ড করলেন, এই ডেভেলপাররা ডেভেলপ করলেন। এরপরে স্টেপ হচ্ছে আপনার টেস্ট করা। এখন আপনি বিল করার পরে কি আপনি কি ক্লায়েন্টকে সরাসরি এটা ডেলিভার দিতে পারবেন? নো, এটা পসিবল না। কারণ দেখা গেল যে ডেলিভার করা হয়েছে, কিন্তু ওখানে বাগ দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের ইরর আসতেছে, পেমেন্ট ঠিক মতো হচ্ছে না, অথবা ইউজাররা লগ ইন করতে পারতেছে না। আবার হচ্ছে ধরেন এখানে বলা হলো যে 1 2 3 4 5 6 ছয়টা, কয়টা 1 2 3 4 5 পাঁচটা পুরো এখানে শো করতেছে, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছেন যে না, আমার এখানে 10টি প্রোডাক্ট শো করবে, কিন্তু ওনারা কি করলেন এখানে 5টি। তো টেস্টাররা কি করতেছেন, এগুলোকে টেস্ট করেন যে অ্যাকর্ডিং টু দিস রিকোয়ারমেন্টস, তারা এই টেস্ট কেসগুলি লিখেন, সে অনুযায়ী টেস্ট করে থাকেন। যেমন পেনিট্রেশন টেস্টিং, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, বিভিন্ন ধরনের টেস্টিং আছে। হ্যাঁ, তো এই টেস্টগুলোকে আমি এই টেস্টের বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরো ডিপ আলোচনা করব। তো এখানে বিভিন্ন ধরনের টেস্ট করতে হয়। যখন এই রিকোয়ারমেন্টস অনুযায়ী টেস্ট করার পরে ফুলফিল হলো, রিকোয়ারমেন্টসগুলোর অনুযায়ী সমস্ত ডেভেলপটা ফুল করা হলো, তখন এটাকে কি করা হয়, এটাকে রিলিজ করা হয়। এটাকে রিলিজ মানে হ্যান্ড ওভার করা হয়েছে ক্লায়েন্টের কাছে। এটাকে আমরা বলবো হচ্ছে রিলিজ করা, রিলিজ। তো রিলিজ হওয়ার পরে এখন রিলিজ করে দেওয়া হলো ডেভেলপারকে, এটা রিলিজ করে ক্লায়েন্টকে রিলিজ করে দেওয়া হলো কোম্পানি থেকে। তো দেওয়ার পরে দেখা গেছে যে আবার বিভিন্ন ধরনের পরবর্তীতে এর জন্য কোনো এক্সটেনশন দরকার আছে, অথবা কোনো প্রবলেম দেখা দিল, তখন এর মেনটেনেন্স দরকার হয়, মেনটেনেন্স দরকার হয়, মেনটেনেন্স দরকার হয়। মেনটেনেন্স, সো এখানে মেনটেনেন্স। তো প্রথমে আমরা পুরো স্টেপটাকে আমরা একটা সামারাইজ করি। যে প্রথমে হলো যে আমাদের কি হলো, একটা গোল আছে যে আমরা ডিজিটাল ব্যাংকিং তৈরি করব, বা কোম্পানি ব্যাংক চাচ্ছে যে তারা ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে তাদের ফিচারগুলোকে, তাদের সার্ভিসগুলোকে কাস্টমারদের কাছে পৌঁছাবে। তো তাদের সেই জন্য তাদের যে টিম আছে, সেই টিমকে, তাদের যে লোক আছে তাদেরকে বললো যে রিকোয়ারমেন্টস গ্যাদার করার জন্য। তারা রিকোয়ারমেন্টস গ্যাদার করে, যে একটা আইটি টিম আছে, যে আইটি, এই টিমের কাছে কি করলো, যে টিমের যে প্রজেক্ট ম্যানেজার, তাকে রিকোয়ারমেন্ট দেওয়া হলো। প্রজেক্ট ম্যানেজার সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী সিস্টেমকে ডেভেলপ করার জন্য তারা প্রথমে কি করলো, ডিজাইন করলো, তারপর হচ্ছে ডেভেলপ করলো, টেস্ট করলো, রিলিজ অ্যান্ড মেনটেনেন্স। তো এই স্টেপগুলোর মাধ্যমে পুরো সিস্টেমটাকে কি করা হলো, তৈরি করা হলো স্টেপগুলো। তাহলে আমরা কি কি স্টেপ পাইলাম? এক নম্বর হচ্ছে রিকোয়ারমেন্টস গ্যাদারিং, 2 নম্বর হচ্ছে ডিজাইন, 3 নম্বর হচ্ছে ডেভেলপ, 4 নম্বর টেস্ট, 5 নম্বর হলো রিলিজ, এবং 6 হলো কি করা, মেনটেনেন্স করা, এটা কন্টিনিউ প্রসেস। তাহলে এই বিষয়গুলো যে এখানে ঘটতেছে, এই সিস্টেমটাকে বলা হয়
সফটওয়্যার SDLC সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখানে এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার যে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, কোডিং ডেভেলপমেন্ট, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, রিলিজ, মেনটেনেন্স। তো এগুলি হচ্ছে কমন সমস্ত যে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। তো এখানে এই গ্রাফের মাধ্যমে দেখানো হচ্ছে যে কিভাবে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা এখানে চলতেছে। তো আমরা পরবর্তী ভিডিওতে এ নিয়ে আরো ডিপ আলোচনা করব। আজকে আমরা দেখলাম যে কি কি স্টেপ দরকার হয় একটি বাড়ি তৈরি করতে গেলে এবং একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে। দেখলে মোটামুটি সেম, রিকোয়ারমেন্টস গ্যাদারিং, ডিজাইন, ডেভেলপমেন্ট, বিল্ড। আমরা বাড়ি ক্ষেত্রে এখানে বসে বিল্ডার, টেস্ট করা, রিলিজ করা, মেনটেনেন্স করা, সেম। তাহলে যে কোনো প্রজেক্ট, কমন কথা হলো যে কোনো প্রজেক্টে এই 6টি স্টেপ মোর অর লেস কমন। তা এখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দুটি ইন্টারন্যাশনাল ওয়ে আছে, হ্যাঁ, তাদের কাজ করার দুটি ওয়ে আছে। একটি হচ্ছে ওয়াটারফল মেথোডোলজি আছে, একটি হলো ওয়াটারফল, অন্যটি হচ্ছে অ্যাজাইল মেথোডোলজিস। তো আমরা আজকের ভিডিও আমাদের আজকের এই SDLC পর্যন্ত, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এই পর্যন্ত। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে ওয়াটারফল এবং অ্যাজাইল মেথোডোলজি এগুলি কিভাবে কাজ করে। তো আশা করছি আপনারা এই ভিডিও থেকে শিখতে পেরেছেন, আজকের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে কোনো ধরনের সমস্যা হয় না। যদি আপনাদের কোনো ধরনের অ্যাম্বিগুইটি, অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তাহলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।